আমার পড়ে যাব। আরে কি হয়েছে? কেউ আছো? তাড়াতাড়ি এসো এখানে। বৌমা কি হয়েছে তোমার? আমার শাশুড়ি মা কিছু খাইয়েছে, আমি বাঁচবো না মনে হয়। আরে রূপাদির ওর বউয়ের সম্পর্কে অনেক অভিযোগ থাকে, মনে হয় রেগে গিয়ে উনি বিষ খাইয়ে দিয়েছেন। এটা দিয়েছেন মিশ্র বাবু। মিশ্র বাবু, হ্যাঁ হ্যাঁ লেখো মা। দেখি কি আছে। মা এটা এটা এখন রাখো। দিদি ফটো ফ্রেম আছে। আরে আরে এটা কি? কি সুন্দর ছোট গিফট। মনে হয় কোনো দামি জিনিস আছে এখানে, খুলে দেখবো? হ্যাঁ খোলো খোলো। শ্বেতা মাসি, হ্যাঁ আমি খুলে দিচ্ছি। এটা আমার কাকা কাকিমা দিয়েছে আমাকে। আর ওনাদের দেওয়া জিনিস না খুব দামি হয় জানো তো। আমি দেখাচ্ছি তো তোমাকে। আরে দেখা না কি দিয়েছে হ্যাঁ, এই আমাদেরকে। তো। আরে তুমি কেন কষ্ট করছো? আমি তো করে দেবো এই কাজটা। আচ্ছা দেখা যাক কি আছে এর মধ্যে। আরে বাহ, সোনার ঝুমকো। মা, শিল্পা মাসি, আমাকে কেমন লাগছে? আরে এটা পরে তো তোকে খুব ভালো দেখাচ্ছে। এমন মনে হচ্ছে যেন এটা তোর জন্যই বানানো হয়েছে। আরে আজকাল টিভি সিরিয়ালে দেখিস না, এরকম বড় বড় ঝুমকো পরে অভিনয় করে। খুব সুন্দর দেখাচ্ছে তোকে, যেন নজর না লাগে। মা ঝুমকোগুলো তো ভালো, কিন্তু এটা তো বৌদির গিফট। হ্যাঁ তো কি হয়েছে? উপহার তোর জন্য হোক বা বৌমার জন্য হোক, ব্যাপারটা তো একই। কিন্তু দিদি আমার না আপনার একটা কথা ভালো লাগলো না। উপহার একজনের আর অধিকার দেখাচ্ছে আরেকজন। হ্যাঁ, বৌমাকে দিয়েছেন ওনার কাকারা ভালোবেসে, তাই আমার মনে হয় সুইটির এটা নেবার কোনো অধিকার নেই। হ্যাঁ আপনি কি বলেন? আরে তুমি তো শুধু একটা কথা বলার জন্য অজুহাত খোঁজো। এটা আবার ঝুমকো হলো নাকি? এত হালকা ঝুমকো, এটা তো ফুদিলেই উড়ে যাবে। মনে হচ্ছে যেন কাগজের তৈরি। তোমাদের কথা হয়ে গিয়ে থাকলে রান্নাটা একটু করে নাও, আমার খিদে পাচ্ছে। 15 মিনিটের মধ্যে আমি খাবার তৈরি করছি, যাও। আরে শোনো শিল্পী, হ্যাঁ আজকে ঠিক 1টার সময় ক্রাইম অ্যালার্ট শুরু হবে। হ্যাঁ, তাই যা কিছু কাজ করার তাড়াতাড়ি করে একেবারে ফ্রি হয়ে নাও। যখন সিরিয়াল শুরু হবে আর যতক্ষণ না অপরাধী ধরা পড়বে ততক্ষণ পর্যন্ত আমি সিরিয়াল ছেড়ে উঠবো না একেবারে। হ্যাঁ ঠিক আছে, চলো 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 চলো। হ্যাঁ, তাড়াতাড়ি খাবার দাবার বানাও। উপহারটা 1 টাকার হোক বা 1 লাখ টাকার, এর কোনো মূল্য বিচার করা হয় না দিলীপ। আর এই কথাটা আমার মা আমাকে শিখিয়েছে। কিন্তু এখানে আর এটা শুধু উপহার নয়, আমার কাকু আমাকে এটা আশীর্বাদ স্বরূপ দিয়েছে। আর এটা আমি কাউকে নিতে দেব না। আমি এটা নিজের কাছে খুব সাবধানে রাখবো। হ্যালো মা, এই কোন বাড়িতে তুমি আমাকে বিয়ে দিয়েছো? কত লোভী মানুষেরা! বিয়ের সমস্ত গিফটের উপরে এমন লোভ দিচ্ছিল, ঠিক যেমন মিষ্টি দেখলে পিঁপড়েরা ছুটে আসে। আর আমার সত্যি খুব কান্না পাচ্ছে। এই শাশুড়ি আর ওনার মেয়ে সুইটি, ওরা দুজনে আমার সমস্ত ভালো জিনিসগুলো নিয়ে নিয়েছে। কিন্তু মা, আমি কিন্তু তোমারই মেয়ে। আমিও আমার সমস্ত বাপের বাড়ির জিনিস লুকিয়ে আলমারিতে রেখেছি। এখন দেখি সেইগুলোর কি করে খোঁজ পায়। চলো বৌদি, মা রান্নাঘরে রাখছে। আবার এটা ভেবো না নতুন বউ বলে তুমি কোনো কাজ করবে না। চলো হ্যাঁ, 1 সেকেন্ডে আসছি। তাড়াতাড়ি। শুনলে মা, বিয়ের এখনো 4টে দিনও কাটেনি আর এরা আমাকে কিচেনে যেতে বলছে। নতুন বউকে দিয়ে কেউ এরকম কাজ করায়? শোন, ওরা তোকে যে কাজই করতে বলুক না কেন তুই কর, কিন্তু এমন খারাপ ভাবে কর যাতে যাতে ওরা তোকে আর কাজ করতে না বলে। বুঝতে পেরেছিস কথা? হ্যাঁ মা, ঠিক আছে, এভাবেই করব। মা, কিছু করতে হবে? এত দেরি করলে কেন তুমি এখানে আসতে? কখন থেকে ডাকছি। আর শোনো, দুপুরবেলা খাওয়ার জন্য ডাল কচুরি বানাচ্ছি। হ্যাঁ, ডাল আমি বসিয়ে দিয়েছি, আর তুমি তাড়াতাড়ি করে আটাটা মেখে নাও। মাসি আমি কিছু করব? না না, তুমি আপেল খাও।
হাই পিঙ্কি, কেমন আছিস তুই? আরে ইয়ার, তুই তারপর তার ফোনই করলি না। আচ্ছা শোন না, আমি কি বলছিলাম, দেখো। আমাদের বিয়ের সমস্ত ফটোগুলো আমাকে একটু পাঠিয়ে দিস না। হায় ভগবান, হায় ভগবান, হ্যাঁ, আটা এরকম করে মাখে? হ্যাঁ, এই দেখো আটাগুলো কি করলো। এই হচ্ছে আজকালকার মেয়ে, কোনো কাজ তো করতে পারে না, রাত দিন শুধু ফোন নিয়ে বসে থাকে। আরে আমি তো ভেবেছি যে জামাইয়ের জন্য সুইটির হাতে ডাল কচুরি পাঠিয়ে দেবো, কিন্তু ও তো সব নষ্ট করে দিল। আসলে কি বলুন তো, আমাদের বাড়িতে সব সময় কাজের লোক থাকে, তাই এইসব কাজ করার কখনো সুযোগই হয়নি। কিন্তু মা, আমি এই সব কিছু খুব তাড়াতাড়ি শিখে নেব। আরে মায়ের কাছে যখন এতদিন শিখতে পারোনি, তখন এই কদিনে কি করে শিখবে? তোমাকে কি কোনো কিছু শেখায়নি তোমার বাবা মা? মনে হয় আমার ভাগ্যে তো আর কখনো আরাম জুটবে না। শ্বেতা, হ্যাঁ দিলীপ, আসছি। হে ভগবান, দিদি নিজের মুখে স্বামীর নাম নেয় ও। এই বৌমাটার জন্য আজকে আমি সিরিয়াল দেখতে পারবো না। জানি না আমি কোন পাপ করেছিলাম। এই দেখো, আরে কোথায় যাওয়ার জন্য প্রস্তুত আরে হলি? শ্বেতা আর আমি একটু বাইরে যাচ্ছি। আচ্ছা মা, তুমি রান্না করো না, আমরা বাইরে খেয়ে আসবো। আমি তো সমস্ত খাবার বানিয়ে নিয়েছি, ছোলা ভিজিয়ে রেখেছি। এখন ওগুলো কে খাবে? বাসি খাবার তো আমরা খাই না, এটা তো তুমি জানো। দিলীপ চলো, আমি রেডি হয়ে গেছি। হে ভগবান, আরে বিয়ে হয়েছে মাত্র 1 মাস, হ্যাঁ, আর তুমি এই সালোয়ার কামিজ পরে বাইরে বেরোবে? আরে পাড়া প্রতিবেশীরা থুতু দেবে। আমাদের পরিবারের বউয়েরা বিয়ের পরে শুধুমাত্র শাড়ি পরে আর মাথায় ঘোমটা দিয়ে বাইরে বেরোয়। তুমি কখনো দেখোনি মালতী বৌমা, কবিতা বৌমা? মা, এরা আবার কারা? আরে ওদের টিভি সিরিয়ালে দেখা যায়, ওদের দেখেও আমার বৌমা কিছু শেখে না। যাও গিয়ে শাড়িটা পরো, যাও, আর যেন দ্বিতীয়বার এসব পরতে না দেখি। মা, আমি শাড়ি পরবো না। আমার শাড়ি পরতে একটু ভালো লাগে না। আমি কিচ্ছু শুনতে চাই না, শাড়ি তোমাকে পরতেই হবে, আমি বলে দিয়েছি। আমি শাড়ি পরতে পারবো না। আচ্ছা চলো ছাড়ো, আমরা অন্য কোনো দিন চলে যাব। আরে শ্বেতা, মা, পরের মাসে 4-5 দিনের জন্য ছুটি নিচ্ছি অফিস থেকে। হুম, আমি ভাবছিলাম যে চলো কোথাও বেরিয়ে আসি দুজনে, হানিমুনে। ওয়াও, তুমি জানো আমি এটাই ভাবছিলাম অনেক দিন ধরে। তুমি তো আমার মনের কথা বলে দিলে। ঠিক আছে, একটা কাজ করা যাক, চলো নেপালে যাই। হ্যাঁ, ওই জায়গাটা খুব সুন্দর। আমরা কাঠমান্ডু যাব, ট্রেকিং করব, ওই পাহাড়ে উঠবো আর ওই এক মিনিট, সানরাইজ এক মিনিট, এক দেখবো। মিনিট, এত সবকিছু করলে তো ক্লান্ত হয়ে পড়বো। হানিমুন কি করে হবে? আচ্ছা, আমি তো আছি তোমার ক্লান্তি দূর করার জন্য। তোমাকে ক্লান্ত হতে একটু দেব নাকি? আচ্ছা, হ্যাঁ। হানিমুনের নামে টাকা পয়সা নষ্ট করার কোনো দরকার আছে? তোমরা যেখানে যাবে সেটা আমি ঠিক করব। আমি এই ব্যাপারে সুইটি আর শিল্পার সাথে কথা বলবো, ওরা ঠিক বলে দেবে কোথায় যেতে হবে, বুঝেছো? ঠিক আছে মা, দিদির সঙ্গে কথা বলবো। হ্যাঁ ঠিক আছে। এটা কি বলছো তুমি দিলীপ? হানিমুন তো আমাদের, আর কোথায় যাব সেই ডিসিশনটা এই প্রতিবেশী আর তোমার বোন কি করে নিতে পারে? শ্বেতা, তুমি একটু শান্ত হও, আমি কিছু একটা করছি। যেদিন আমি প্রথম আমার শ্বশুর বাড়িতে পা রেখেছিলাম, হ্যাঁ, আমার শাশুড়ি মা একটা গ্লাসের জলও এদিক থেকে ওদিক করেননি। পুরো বাড়ির কাজ আমি নিজেই করতাম। 10-10টা লোকের খাবার একসঙ্গে আমিই বানাতাম। একেবারে ঠিক কথা বলেছো শিল্পা, একেবারে ঠিক। আর আজকালকার বউদের দেখো, কাজকর্ম তো কিছু পারেই না, সব সময় শুধু কানে ফোন নিয়ে আছে। ওই দেখো আমার বৌমা কানে ফোন নিয়ে বসে আছে। আরে বৌমা এইদিকে এসো। হ্যাঁ মা। এই দেখো আমার বন্ধুরা এসেছে, তুমি গিয়ে আদা দিয়ে ভালো করে চা বানিয়ে নিয়ে এসো, আর কিছু খাবারও এনো সাথে, যাও।
রাখো। এই নিন। এ কি বৌমা, শুধু চা আর বিস্কুট? আমাদের বাড়িতে যেই দেখা করতে আসে তাকে চায়ের সাথে নানান রকমের জল খাবার দেওয়া হয়। যাও। হ্যালো মা। আর কি বলবো আমি মা তোমাকে, এই বাড়িতে না আমার জীবন একদম শেষ হয়ে গেছে। এই যে আমি সারা দিন ধরে কাজ করেও তারপরেও নিজের শাশুড়ির কটু কথা শুনতে হয়, আর ওদিকে উনি যে নিজের বন্ধুদের সাথে বসে শুধু গল্প করে আর নয় তো টিভির সামনে বসে শুধু সিরিয়াল দেখে। আর যখনই আমি একটু রেস্ট করার কথা ভাবি তখনই এই প্রতিবেশী মহিলাদের ডেকে গল্প শুরু করে দেয়। ছি ছি। ছি ছি ছি, হে ভগবান, এটা কি চা হয়েছে না বিষ? আরে কম করে রূপে গুণে ঠিক না হোক, চাটা তো ভালো করতে হয়। হ্যাঁ, আরে দেখছি তো আমার বৌমার রূপও নেই গুণও নেই, এখন আমাকে গিয়েই চা বানিয়ে আনতে হয়। বৌমা, আসছি মা, এখন রাখছি আমি, বাই। তুমি কি চাও বানাতে পারো না? তোমার মা তো কোনো কাজই শেখায়নি, শুধু ফোনের মধ্যে বকর 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 করেই চলেছে। তোমার এই সমস্ত কিছুর মূলে না এই ফোন। ছাড়ো, এই ফোন তুমি ততক্ষণ পাবে না যতক্ষণ না বাড়ির সমস্ত কাজ ঠিক করে করবে। আবার ভালো করে চা বানাও। এইবার যদি চাটা ভালো না হয় তাহলে তুমি অনবরত চা বানিয়ে যাবে যতক্ষণ না ভালো করে চা বানাতে পারবে। বানাও চা। আরে দেখো, এতদিনে তুমি হয়তো বুঝতে পেরেছো যে স্বামী হওয়া সত্ত্বেও আমি তোমার সব চাহিদা পূরণ করতে পারবো না। হ্যালো। হ্যাঁ মা, আমি তোমার কাছে আসছি। ঠিক আছে, চলে আয়। বৌমা, কোথায় যাচ্ছো? বাপের বাড়ি। আরে, কথায় বলে মেয়েদের আসল ঘর তার শ্বশুর বাড়িতেই হয়। বিয়ের পরে যখন কোনো মেয়ে শ্বশুর বাড়িতে যায় তখন সেই নতুন বাড়িতে তাকে এক ভালো বৌমা হয়ে থাকতে হয়, আর তার সঙ্গে সেই বাড়ির পরিবেশে নিজেকে মানিয়েও নিতে হয়। নমস্কার, আমি সুধা চন্দ্রন, আর আজ এই নতুন এপিসোডে আমি আপনাদের এক অদ্ভুত শাশুড়ি আর তার অদ্ভুত বৌমার গল্প শোনাবো। শাশুড়ি অর্থাৎ রূপা দেবী, যিনি টিভি সিরিয়াল দেখতে পছন্দ করতেন, আর অন্যদিকে তার বৌমা অর্থাৎ শ্বেতা, ও নিজের মোবাইল ফোনকে শাশুড়ির থেকেও বেশি প্রাধান্য দিত। আমি মানছি যে টিভি আমাদের জন্য মনোরঞ্জনের একটা বিষয়, কিন্তু সেটাকে অভ্যেস করে ফেলবেন না। আর মোবাইল ফোন মানুষের সঙ্গে জুড়ে থাকার একটা উপায় মাত্র, সেটার প্রতি এত ঝুঁকবেন না। যে কোনো জিনিসের প্রয়োজনের থেকে বেশি ব্যবহার হলে সেটা সব দিক থেকেই ক্ষতিকারক হতে পারে, আর সেটাই হলো রূপা দেবী আর শ্বেতার সঙ্গে। ওদের দুজনের অভ্যেস জীবনে এতটাই প্রভাব ফেলল যে ওরা নিজেদের সম্পর্ককে প্রায় ভুলেই গেল। এখন দেখার বিষয় হলো এটা যে শাশুড়ি আর বৌমার মাঝে এই যে একটা খেলা চলছিল, জয় কার হবে। এমনটা হবে না তো যে বাড়ির ছোট ছোট বিষয়গুলো কোনো বড় বিপদ ডেকে আনবে আর তারপরে ঘর স্বর্গ থেকে নরক হয়ে যাবে। দেখো দিলীপ, তোমার মায়ের সাথে আমি আর এক সেকেন্ডও থাকতে পারবো না। মাথা খারাপ করে দিয়েছে উনি আমার। তুমি যদি তাও চাও আমি তোমার সাথে ফিরে যাই, আমার একটা শর্ত আছে। কি? আমি ওই বাড়িতে ফিরে যাব না, বরং আমরা অন্য বাড়িতে থাকবো। কিন্তু মাকে ছেড়ে আমরা কি করে থাকতে পারি? আচ্ছা দিলীপ, আমরা আশেপাশে কোনো বাড়ি দেখে নেব, ওখানে থাকবো আমরা। তোমার মায়ের সাথে এক ছাদের তলায় তো আমি একদমই থাকতে পারবো না। এটা ঠিক কথা নয় শ্বেতা।
তুমি তো জানো মায়ের আর্থারাইটিস আছে, ওনার সবসময় হাঁটুতে ব্যথা। উনি একা কি করে থাকবেন? ওনাকে দেখাশোনা কে করবে সেটা বলো। দিলীপ, আমরা কাজের লোক রেখে দেবো, তাহলে তো আর কোনো টেনশন থাকলো না। না ওনার কোনো কটু কথা আমায় শুনতে হবে, না আমাকে কোনো কাজ করতে হবে। কি হয়েছে জামাই, এত কি ভাবছো তুমি? আমি আমার মেয়েকে খুব আদর যত্নে রেখেছিলাম, আর যদি কাজের লোক রাখতে কোনো অসুবিধা হয় কোনো ব্যাপার না, সেই টাকাটা বরং আমি দিয়ে দেব। না না মা, সেরকম কোনো ব্যাপার নয়। ঠিক আছে, সেটা যখন চাইছে তাহলে কাল থেকে আমরা একজন কাজের লোক রেখে নেব। আচ্ছা, তুমি সবার আগে সবজি আর ডাল বানাও, তারপরে রুটি বানিও, ঠিক আচ্ছা আছে? দিদি। দাঁড়াও, খবরদার আমাদের বাড়ির রান্নাঘরে যদি গেছো, আমাদের পরিবারের লোকজন ছাড়া রান্নাঘরে আর কেউ ঢুকতে পারে না, বুঝেছো তুমি? আচ্ছা, কোনো ব্যাপার না, আমি তোমাকে সবজিগুলো এখানে এনে দিচ্ছি। হ্যাঁ, এই নাও মা। মা, আর একটা কথা শুনে রাখো, এই কাজের লোকের হাতের রান্না আমি কখনো খাবো না। হে ভগবান, এটা বাড়ি নাকি চিড়িয়াখানা? আরে 10 বছর ধরে লোকের বাড়িতে কাজ করছি, এরকম জঘন্য মহিলা কোথাও দেখিনি। আর কি বলছিলেন আপনি? আমার হাতে রান্না খাবেন না? না, আমার হাতে রান্না কেমন আপনি জানেন? এই গোটা শহরের বেশিরভাগ বাড়ির লোকেরাই খুব ভালো করে জানে আমার হাতের রান্না কেমন। নিহাত বয়স্ক বলে আপনি বেঁচে গেলেন, নয়তো মা কালী দিব্যে বলছি আপনার এইসব কথার না আসল মজা আমি বুঝিয়ে দিতাম। দিদি, আমি এখানে কোনো কাজ ফাজ করবো না, আমাকে 1 মাসের টাকা দাও আর আমাকে এখান থেকে এখন যেতে দাও। আরে না না, শোনো না আমার কথা, প্লিজ এরকম বলো না। আমি তোমাকে পরে সবটা বুঝিয়ে দেবো, ঠিক আছে? আরে ওকে তুমি কি বোঝাবে? হ্যাঁ, ও কি তোমার নিজের বোন হয় নাকি? আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখের দিকে কি দেখছিস? যা এখন এখান থেকে, কোনো টাকা পয়সা পাবি না তুই। আচ্ছা, তো আমিও দেখবো আমাকে টাকা না দিয়ে আমাকে এখান থেকে কে বের করে। আরে না না, তোমাকে এখান থেকে কেউ বের করবে না। আর আমিও দেখবো কে ওকে কাজের জন্য রাখে। মা, কি হচ্ছে এখানে? হ্যাঁ, এই শোনো, এই নাও তোমার টাকা, এই নাও, যাও এখান থেকে। এত টাকা দিয়ে তুমি আমাকে কোনো দয়া করছো না, আমি চলেই যাচ্ছি। হ্যাঁ, টাকা তো তুই পেয়ে গেছিস, এবার যা এখান থেকে। দেখবেন টাকা দিয়ে আবার এটা ভাববেন না যে আমি মুখ বন্ধ করে রাখবো। চারিদিকে ঘুরে ঘুরে আপনাদের সত্যিটা সবাইকে জানাবো। যা এখান থেকে। হ্যাঁ, যাচ্ছি। শোনো শোনো, সেটা আমার অফিস যাওয়ার টাইম হয়ে গেছে, লাঞ্চ বক্স রেডি আছে? দিলীপ, না আমি কিছু রান্না করেছি আর না কিছু রান্না করব। মা, আমার ওই লাঞ্চ বক্স। তোমার স্ত্রী হাতে কি মেহেন্দি লাগিয়ে বসে আছে? ওকে বলো খাবার তৈরি করতে। আজকের পরে এই বাড়িতে আমি কিচ্ছু করব না, বুঝেছো তুমি? মা, মা, দেখ আমি তোর জন্য কি কি নিয়ে এসেছি। এত কিছু জিনিস পাও। এই দাঁড়াও দাঁড়াও, এ কি দোকানের সব জিনিসপত্র উঠিয়ে নিয়ে আমার বাড়িতে এনেছে? নমস্কার বেয়ান, নমস্কার। এই সব বাড়ির জিনিস আমি নিয়ে এসেছি আমার মেয়ের জন্য, যাতে ওর কোনো সমস্যা না হয়। থ্যাংক ইউ সো মাচ মা। আমি আপনাকে শুধু একটা কথাই বলবো, বাড়িতে একটা কাজের লোক রেখে দিন। দেখুন বিয়ান, এই সমস্ত জিনিসপত্র নিয়ে আপনি এখান থেকে চলে যান। আপনি একটা কথা মন দিয়ে শুনে রাখুন, আমার পরিবারের ব্যাপারে আপনি কোনো রকম হস্তক্ষেপ করবেন না, বুঝেছেন আপনি? মা,
চলে যান এখান থেকে। এই তোমরাও যাও এখান থেকে, যাও সমস্ত জিনিস নিয়ে যাও। মা চুপ করো তুমি, যাও যাও এখান থেকে যাও। দিদি আমার কথাটা শুনুন। কিচ্ছু শুনতে চাই না আমি, নিয়ে যান সব জিনিসপত্র। বাড়ির পরিবেশকে এক নারী সুখ এবং শান্তির করতে পারে কিংবা উল্টোটাও করতে পারে, কারণ নারী সেই জগৎ জননী যে সমস্ত সম্পর্কের মর্যাদা দিতে ভালো করে জানে, আর সে তার ভালোবাসা দিয়ে সেই সম্পর্ককে মান দেয় কিংবা জেদের কারণে সেই সম্পর্কগুলোকে চিরদিনের জন্য শেষ করে দেয়। বিয়ের পরে যদি কোনো মেয়ের কোনো সম্পর্কের সাথে অ্যাডজাস্ট করতে সব থেকে বেশি সমস্যা হয়, তাহলে সেটা হলো নিজের শাশুড়ির সাথে মনের সম্পর্ক। একদিকে সেই শাশুড়ি যে সব সময় মনে করে এই বাড়িতে এত বছর ধরে সেই একাধিপত্য চালিয়েছে, সে এটা কখনোই চাইবে না যে তার বৌমা তার বাড়ির সবকিছু তার থেকে কেড়ে নিক। আর অন্যদিকে যখন বৌমা এমন ভাবতে থাকে যে ওই বাড়িতে সে শুধুমাত্র কাজের লোক ছাড়া কিছু নয়, তখন এদের সম্পর্কের মধ্যে ভাঙন হতেই পারে। আর সেটাই হয়েছে রূপা আর সে তার জীবনে। আর তার প্রভাব গিয়ে পড়ল সে তার স্বামী দিলীপের উপর। দিলীপ কি এদের দুজনের মধ্যে যে দেয়াল তৈরি হয়েছিল তাকে ভাঙতে পারবে, নাকি একইভাবে দুজনের মাঝে থেকে জ্বলতে থাকবে? আসুন দেখা যাক। আরে বাহ, মেয়ের প্রথম নবরাত্রিতে বিয়ান কত রকম জিনিস পাঠিয়েছে। এক কাজ করি, তাড়াতাড়ি সুইটিকে ডেকে পাঠাই। হ্যালো সুইটি, আমি মা বলছি। এক কাজ কর, তাড়াতাড়ি বাড়ি চলে আয়। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি আয়, কিছু দেখাবো। হ্যাঁ রাখছি। মা হ্যাঁ? এই দেখো, এটা তোমার শাড়ি। দেখা দেখা মা, দেখা দেখা। হ্যাঁ ছি, এমন গেও কুৎসিত শাড়ি বেয়ান আমার জন্য পাঠিয়েছে। আমি বলেছিলাম বেয়ানকে, দেখুন বাজে রঙের শাড়ি আমি পছন্দ করি না, আমি তো ব্যাস এই রঙের শাড়িগুলো পছন্দ করি। আমি বলে দেবো ওনাকে। হ্যাঁ হ্যাঁ মা, এই রঙের শাড়িতে তো তোমাকে খুব ভালো লাগে। হ্যাঁ দেখি আমার জন্য কি পাঠিয়েছেন। এই দেখো, এটা হচ্ছে আমার লেহেঙ্গা। ঠিক আছে, দেখা যাক নিজের মেয়ের জন্য কি পাঠিয়েছেন উনি। দেখো মা, খুব সুন্দর তো। এটা তো সেই লেহেঙ্গাটা যেটা কিছুদিন আগে আমি ওই মলে দেখেছিলাম। হ্যাঁ পুরো 50,000 টাকার মা। তোমাকে তো ফোনে বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ ভুলে মা, গেছি। এটা খুব সুন্দর, কিন্তু এটার কালারটা দেখো, ডিজাইনটা দেখো। আচ্ছা মা, একটা কথা বলে, এটা আমি পরলে কেমন লাগবে? আরে আমার সোনা, এমন লাগছে যেন এটা তোর জন্যই বানানো হয়েছে। তুই পরলে এটা খুব সুন্দর মানাবে। হ্যাঁ এই লেহেঙ্গাটা তো বৌদির মা। তাতে আবার কি হয়েছে? তোর পছন্দ হয়েছে, তাহলে তুই এটা রেখে দে। আমি বিয়ানকে বলে দেব যে আপনার মেয়ের জন্য আর একটা লেহেঙ্গা পাঠিয়ে দেবেন। গিফট আমার, আর তাও আমার মা আমাকে পাঠিয়েছে। আর এই লোভী মানুষগুলো আমাকে না জিজ্ঞেস করেই। এটা হয়ে গেল সর্বনাশ। এখন সে তার রাগ আমাকে ভাঙাতে হবে। কি করে রাগ ভাঙাই ওর? হ্যালো, হ্যাঁ মা বল। আজকের পরে তুমি এই বাড়িতে আর কিচ্ছু পাঠাবে না। এই বাড়িতে যে কটা লোক থাকে সবাই লোভী, অন্যের জিনিস নেওয়ার জন্য একদম ঝাঁপিয়ে পড়ে। তুমি যখনই কোনো জিনিস আমার জন্য এখানে পাঠাও, আমার ননদ গন্ধ শুকে এখানে চলে আসে আর আমার সমস্ত উপহার দখল করে নেয়। তুমি আমার জন্য যে লেহেঙ্গাটা পাঠিয়েছিলে, ওটাও আমার ননদ আমার থেকে কেড়ে নিল। সোনা দেখো, একটু শান্ত হও তুমি। আমি সব ঠিক করে দেব। তুমি ঠিক করে দেবে? আরে সোনা, শান্ত হয়ে যাও না প্লিজ। কি শান্ত হয়ে যাব? তোমার মা আর বোনের সামনে তো একটা কথা বলতে পারো না, আর এখানে চলে আসো আমাকে শান্ত করার জন্য। এত লজ্জা লাগে যে কত লোভী মানুষদের বাড়িতে আমার বিয়ে হয়েছে। তুমি এখনই মার্কেটে যাবে
আর ওই দোকান থেকে ওই লেহেঙ্গাই আমার জন্য কিনে নিয়ে আসবে, না হলে এই বাড়ি ছেড়ে আমি বাপের বাড়ি চলে যাব। তখন থেকো তুমি এখানে। তুমি একদম চিন্তা করো না, আমি তোমার জন্য ওর থেকে ভালো আর দামি লেহেঙ্গা নিয়ে আসবো। ব্যাস তুমি শুধু আমাকে ছেড়ে যাওয়ার কথা বলো না। কিন্তু আমি এই উৎসব একদম পালন করব না। তোমার মা আর বোন আমার মুড এতটাই খারাপ করে দিয়েছে, এইবার আমি শিবরাত্রির উপোস করব না। আরে এসো 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 ভেতরে, আমি কখন থেকে তোমাদের জন্য অপেক্ষা করে বসে আছি। এসো এসো, আরে। বসো বসো বসো, এসো এসো, বসো সবাই। খুব খুশি লাগছে দেখছি হ্যাঁ? তোমাকে আজকে। আরে জানো শিল্পা, আজকে ক্রাইম অ্যালার্টের স্পেশাল এপিসোড শুরু হতে চলেছে, ওটা তো খুবই ভালো হবে। আজকে তো শাশুড়ি বৌমার গল্প। আরে তাহলে তো খুব মজা হবে, তাই না? জানি না রিমোটটা কোথায় গেল, সবসময় আমার চোখের সামনে থাকে, আর যখন প্রোগ্রাম শুরু হতে যাবে তখনই কোথাও খুঁজে পাওয়া যায় না। ছেড়ে দাও দিদি। এই যে বৌমা, একটু গিয়ে না নিজের হাতে সুইচ অন করে একটু টিভিটা চালিয়ে দাও না, দেখবো যেটা আমরা সবাই দেখি। যাও, সাবাস, যাও। ক্ষমা করবেন আমাকে মাসিমা, আমি চ্যানেল চেঞ্জ করতে একদম পারি না। আরে আচ্ছা আচ্ছা ঠিক আছে, সবার জন্য একটু ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত নিয়ে এসো তো। যাও, তোমরা সবাই খাবে তো লেবুর শরবত? আরে হ্যাঁ, খাবো, যাও। কেন খাবো না? সাবাস। আরে গতকালে ক্রাইম অ্যালার্টটা কি মজার ছিল, সেখানে না বোঝাই যায়নি যে অপরাধী কে, সব শেষে বোঝা গেল। উনি ওর স্বামী। হ্যালো, সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, আর তার মাঝখানে 10 বার চা বানানোর পরে আমার শাশুড়ি মা এখন আমার হাতে লেবু জল খাবেন। আমি না মা পুরো অতিষ্ঠ হয়ে উঠেছি। এখানে একটা মানুষও আমার কথা ভাবে না, রাত দিন সবাই খালি আমাকে অর্ডার করে যাবে। হাঁপিয়ে উঠেছি মা এইসব জিনিস করতে আমি। আর তুমি জানো এটা, আর এই বাড়িতে তুমি বিশ্রাম তো একদমই করতে পারবে না, কারণ যখনই তুমি বিশ্রাম করার কথা ভাববে তখনই আমার শাশুড়ি মায়ের লাউড স্পিকার অন হয়ে যাবে। শ্বেতা বৌমা এটা করে দাও, শ্বেতা বৌমা ওটা করে দাও। মনে হচ্ছে আমি তো বাড়ির বউ নই, বাড়ির কাজের লোক। এই অসভ্য মহিলা আমার মেয়েটাকে তো কাজের লোক বানিয়ে দিয়েছে। তুই একটা কাজ কর, যেমন আমি বলছি তেমনটা কর। ছি 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 ছি। বৌমা, এটা লেবুর জল নাকি নুন গুলে দিয়ে দিলে আমাদের? ক্ষমা করুন দিদি, আমার তো আপনার ভাগ্য দেখে খারাপ লাগে। হ্যালো মা, হ্যালো মা, তুমি আমাকে যে লেবু জলটা বানাতে বলেছিলে ওটা খেয়ে তো এদের মাথা খারাপ হয়ে গেছে। কিন্তু তুমি জানো, আমার নিন্দা আমার সামনেই করছিল, আর শুধু তাই নয়, ওরা তোমারও নিন্দা করছিল। আমার তো মনে হচ্ছিল আমি এক্ষুনি ছেড়ে তোমার কাছে চলে আসি। যতক্ষণ না আমার ফোন আসে ততক্ষণ কোনো পদক্ষেপ নিবি না। ঠিক আছে। এখন আমিও দেখব যে বিনা রিমোটে এরা টিভি সিরিয়াল কি করে দেখে। আরে বাবা, সন্ধ্যাবেলা তাড়াতাড়ি ফিরবে তো? মা আজকে অফিসে ম্যাচ আছে, তাই আসতে একটু দেরি হবে। আমাদের সিরিয়াল শুরু হওয়ার এই যে আগে তোমার চাবি আর রুমাল। থ্যাংক ইউ। হ্যাঁ মা, তুমি কিছু বলছিলে? আমাদের সিরিয়াল শুরু হওয়ার আগে টিভি রিমোটটা চলে আসে যেন। আজকে কোয়েলের বিয়ের সিনটা দেখাবে, আর এই এপিসোডটা আমাকে দেখতেই হবে। হ্যাঁ আরে মা, এই কোয়েলের বিয়ে তো 3-4 বার হয়ে গেছে না সিরিয়ালে, আর কতবার হবে? আরে হ্যাঁ হ্যাঁ, তুমি ওইসব ছাড়ো, তুমি তাড়াতাড়ি যাবে, তাড়াতাড়ি আসবে। ঠিক আছে মা, বাই। Bye. আরে
বৌমা, আমি শিল্পার বাড়িতে যাচ্ছি। নবরাত্রির পুজো আর ব্রতর ব্যাপারে কিছু কথাবার্তা আছে, ঠিক আছে? ঠিক আছে মা। মা, আমি তোমার মতন বোকা নই। আমি খুব ভালো করে জানি যে শিল্পা মাসির বাড়িতে তুমি টিভি দেখতে যাচ্ছ। খুব ভালো করেছে। চলো, এভাবেই শেষ হওয়া উচিত। হ্যাঁ দিদি, খেয়ে নেবেন? হ্যাঁ, খেতে পারি। মঞ্জু, এদিকে এসো। হ্যাঁ ম্যাম। আমাদের খাবার দিয়ে দাও। আর বৌমার জন্য খাবার প্যাক করে দিও। ডাল, সবজি, রুটি সবকিছু একসঙ্গে। হ্যাঁ, না না না, আচ্ছা। ওর জন্য খাবার প্যাক করার কোনো দরকার নেই। যাও, আমাদের খাবার দিয়ে দাও। আচ্ছা। কেন দিদি? ও বেচারি ঘরে একা আছে, কি বানিয়ে খাবে এখন? এটাই তো আমি দেখতে চাই। আমার হাতের বানানো ভালো ভালো খাবার খেয়ে ওর জিভের স্বাদটা খুব বেড়ে গেছে। এখন দেখবো মহারানী কি বানিয়ে খায়। এটাও ঠিক কথা। আমার শাশুড়ি মা নিজের বান্ধবীর বাড়িতে গেছে সিরিয়াল দেখতে। সত্যি বলবো মা, এই বাড়িতে এখন এত শান্তি পাচ্ছি যে আমি কি বলবো। কিন্তু হ্যাঁ, খুব জোরে আমার খিদেও পেয়েছে। কেউ চলে আসার আগে আমি কিচেনে যাই আর কিছু বানিয়ে খেয়ে নিই। চলো, বাই। কোথাও কিচ্ছু নেই। হ্যাঁ বল মা, ওরা আমার জন্য কোনো খাবারই বানায়নি। সব বাসন ফাঁকা পড়ে রয়েছে। কি? আমার তো মনে হচ্ছে মা যে আমার শাশুড়ি এগুলো জেনে শুনে করেছে, সব ইচ্ছা করে খালি রেখেছে। আচ্ছা মা, তোমার সাথে পরে কথা বলবো, খুব জোরে খিদে পেয়েছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বাই। হ্যালো, আপনি আজকে কোনো খাবার বানাননি? আজকে আমার শরীরটা ভালো ছিল না, ওই জন্য খাবার বানাতে পারি। আর শোনো, যদি তোমার খুব খিদে পেয়ে থাকে তাহলে দুদিন আগের ডাল, তরকারি আর কালকের যে রুটিগুলো আছে তুমি চাইলে সেগুলো গরম করে খেতে পারো। আর যদি বাসি খাবার খেতে তোমার ভালো না লাগে তাহলে নিজেই কিছু বানিয়ে নাও। খাও খাও। কি হয়েছে আমার হঠাৎ? মা, হ্যালো মা, এরা আমাকে সব বাসি খাবার খাইয়েছে। সকাল থেকে বমি হচ্ছে, আমার অবস্থা খুব খারাপ। কি করব? কি? হ্যাঁ, কেমন লোক এরা! আমি জানতাম এই অসভ্য মহিলা আমার মেয়েকে জ্বালাতন করতে যে কোনো পর্যায়ে যেতে পারে। আরে নিজের বৌমাকে কেউ বাসি খাবার খাওয়ায়? তুই একটা কাজ কর, এক্ষুনি তুই পুলিশকে ফোন করবি আর নিজের শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ দায়ের করবি। ওনাদেরকে বল যে কিভাবে তোর শাশুড়ি তোকে বাসি খাবার খাওয়ার জন্য বাধ্য করেছে। হ্যালো, পুলিশ স্টেশন? আমি শ্বেতা সিনহা কথা বলছি। হ্যালো হ্যালো, আরে এই ব্যাটারি এখনই শেষ হওয়ার ছিল। হ্যালো, হ্যালো, তুমি শিগগিরই বাড়ি পৌঁছো। ওইদিকে শ্বেতার অবস্থা খুবই খারাপ। কি? তোমার মা ওকে বাসি খাবার খাইয়ে অসুস্থ করে দিয়েছে। হে ভগবান,
আমার ফুলের মতন মেয়েটাকে রক্ষা করো। ডক্টর কাকুলি। হ্যালো হ্যালো ডক্টর কাকুলি, একটা এমার্জেন্সি আছে। আমি আপনাকে আপনার ক্লিনিক থেকে 10 মিনিটে পিক করছি। আমি আপনাকে সবটা রাস্তায় বুঝিয়ে দেবো, প্লিজ। বৌমা, কি হয়েছে? আরে কেউ আছো? এসো তাড়াতাড়ি, বাঁচাও ওকে। কি হয়েছে বৌমা, কি হয়েছে? আমার শাশুড়ি কিছু খাইয়ে দিয়েছে, আমি বাঁচবো না। আরে রূপাদির ওর বউয়ের সম্পর্কে অনেক অভিযোগ থাকে, মনে হয় রেগে গিয়ে উনিই বিষ খাইয়ে দিয়েছেন। আরে আমি তো আপনাদের আগেই বলেছিলাম এটা বাড়ি নয়, নরক নরক। এখানে তো সারা দিন ধরে শাশুড়ি বৌমার ঝগড়া হতেই থাকে, আর আজ দেখো শাশুড়ি বৌমাকে বিষ খাইয়েই দিল। মনে হয় পনের জন্য রূপা দিদি ওর বৌমার সঙ্গে এরকম করেছে। ভগবান জানে এখনো বাঁচবে নাকি বাঁচবে না। সরে যান সামনে থেকে, সরে যান। শ্বেতা কার নাম? এই তো। কি হয়েছে আপনার? বিষ। কে খাইয়েছে আপনাকে বিষ? বৌমা, কি হয়েছে আমার বৌমা? একই পরিবারে থেকে একসাথে থাকার বদলে আপনারা একে অপরের সাথে লড়াই করছেন। আপনারা শাশুড়ি বৌমা মিলেমিশে থাকার চেষ্টা করুন। ওনার শরীর আরো খারাপ হওয়ার আগে ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যান আপনারা। আর আপনি, আপাতত আমরা যাচ্ছি, কিন্তু এই একই কাজ যদি আরেকবার করেন আপনি, তাহলে আপনার বিরুদ্ধে আমাদের স্টেপ নিতে হবে। আর মনে রাখবেন, আমরা আবার আসব ওনার রিপোর্ট নেওয়ার জন্যে। আপনারা কি দেখছেন দাঁড়িয়ে? যান এখান থেকে, চলো। দিদি আপনি এটা করেছেন? মা, আমি কিচ্ছু। শ্বেতা মা, ডক্টর আপনি তাড়াতাড়ি দেখুন। এক সেকেন্ড বিয়ান, বিয়ান, এটা আমাদের পরিবারের ব্যাপার, সুতরাং ডাক্তারকে আমিই ডাকবো। শিল্পা, ডক্টর মিশ্রকে ডেকে আনো। যাও তাড়াতাড়ি। শ্বেতা, শ্বেতা কেমন আছো তুমি? খুব খারাপ লাগছে, খুব কষ্ট হচ্ছে আমার। এই দিলীপ, আমি এত দূর থেকে ডাক্তার নিয়ে এসেছি, আর তোমার মা তো সেই ডাক্তারকে দেখতেই দিচ্ছে না। মনে রাখবেন আপনারা, যদি আমার মেয়ের কিছু হয় না তাহলে ছাড়বো না আপনাদেরকে। মা, তুমি এটা কি করছো? এই রকম মুহূর্তেও তুমি অহংকার আর আত্মসম্মানের কথা ভাবছো? যখন একজন ডক্টর সামনে দাঁড়িয়ে আছেন, তখন অন্য কাউকে ডাকার কি দরকার? যেই ভয়টা আমি পাচ্ছিলাম সেটাই হয়েছে। নিজের মায়ের বিরুদ্ধে গিয়ে তুই তো নিজের শাশুড়ির হয়ে কথা বলছিস। আরে সরে যা। কি, আমি দেখছি। দিদি আপনি প্লিজ দেখুন। মা, মা, আমি বাঁচবো না। মা, দরজাটা খোলো না তুমি। মা, বাইরে এসো না। আমি আসবো না। যাও গিয়ে নিজের বউয়ের কথা শোনো। আমাকে ভুলে যাও, গিয়ে ওর সাথেই থাকো তুমি। শ্বেতা, আমার কথা শোনো। শ্বেতা, দিলীপ, আমি আমার মায়ের সাথে নিজের বাড়ি যাচ্ছি। আমি এই বাড়িতে আর এক সেকেন্ডও থাকবো না। যে বাড়িতে শাশুড়ি নিজের বউকে সারাক্ষণ কটু কথা শোনায়, সব প্রতিবেশীদের কাছে নিন্দা করে, সেই বাড়িতে আর থাকতে চাই না আমি। আর তাছাড়া উনি তো আমাকে নিজের বৌমা বানিয়ে পস্তাচ্ছেন, আর আজকে তো উনি সীমা ছাড়িয়ে গেলেন। বাসি খাবার খাইয়ে আমার প্রাণ নিতে চাইছিলেন। ব্যাস, অনেক হয়েছে। আমি এর থেকে বেশি অ্যাডজাস্ট করবো না দিলীপ, আমি থাকতে পারবো না। শ্বেতা, শ্বেতা প্লিজ এরকম করো না। আমি কি করে থাকবো তোমাকে ছেড়ে? এই কথাটা তুমি তোমার মাকে গিয়ে জিজ্ঞেস করো, যে এই সব প্রবলেমের জন্য দায়ী। বাই। শ্বেতা, আমার কথাটা। মা, মা, তুমি প্লিজ বাইরে এসো। আমি তোমার সামনে হাত জোড় করছি। শ্বেতা বাড়ি ছেড়ে চলে গেছে। আরে ওর যখন যেতে ইচ্ছে হয়েছে তাহলে যেতে দাও। ও চলে যাওয়ার পরে আমি গঙ্গা জল ছিটিয়ে বাড়িকে শুদ্ধ করব। ও পয়া একটা, যেতে দাও ওকে।
দিলীপ কি করছো এটা? দিলীপ, দিলীপ কি করছো কি? দিদি বাইরে এসো, দেখো কি করছে দিলীপ। দিলীপ বাবা দিলীপ, তুমি না, না, এসো। তুমি ছেড়ে দাও আমাকে। দেখো তুমি যদি এসব করো তাহলে তোমার মা মরে যাবে বাবা। দিলীপ নিচে নামো। আমার কথা শোনো, তুমি এরকম করো না বাবা। দিলীপ তুমি কি করছো এসব? প্লিজ এসব করো না তুমি। আমি তোমাকে আর কিচ্ছু বলবো না, প্লিজ তুমি নিচে এসো প্লিজ। আমি অনেক দিন ধরে সহ্য করছি তোমাদের ঝগড়া। বরং আমি একটা কাজ করি না, আমি নিজেকে শেষ করে দিই। না না, দিদি প্লিজ, না মানে তারপরে তোমরা যত খুশি ঝগড়া করো। সরি দিলীপ, প্লিজ তুমি নিচে এসো। দাঁড়াও দিলীপ, আত্মহত্যা করার চেষ্টা করাটাও কিন্তু অপরাধ। নিচে নেমে এসো, নাহলে তোমাকে আমাদের অ্যারেস্ট করতে হবে। তুমি তোমার মাকে ক্ষমা করে দাও। এখন থেকে তুমি যা বলবে আমি তাই শুনবো। ইন্সপেক্টর সাহেব ওকে ক্ষমা করে দিন। দিলীপ প্লিজ আমার কথা শোনো, আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না। তুমি যেরকম বলবে আমি ঠিক সেরকমটাই করব, তোমাকে কখনো বিরক্ত করব না, প্লিজ দিলীপ। দিলীপ, নিচে নেমে এসো। আপনারা শান্তশিষ্টভাবে একসাথে থাকতে পারেন না? কয়েকদিন আগেই তো আপনাদের বলে গেছিলাম, তারপরেও আপনারা শোধরাননি। ইন্সপেক্টর স্যার, মা সিরিয়াল দেখতে ব্যস্ত ছিল আর আমার খুব জোরে খিদে পেয়েছিল, তাই মায়ের বলা মতন আমি বাসি খাবার খেয়েছিলাম, সেই জন্য আমার ফুড পয়জন হয়ে গেছিল। আপনাদের দুজনের ঝগড়ার জন্য ওর প্রাণ চলে যেত আরেকটু হলে। এবার লড়াই করা বন্ধ করুন আর একসাথে থাকার চেষ্টা করুন। মা আমাকে ক্ষমা করে দিন। আজকের পরে তুমি যেমন বলবে, যেমন শেখাবে আমি সেরকমই করব। আর হ্যাঁ, আমি রান্না করাও তাড়াতাড়ি শিখে নেব। তুমি শুধুমাত্র আমাকে ক্ষমা ওঠো করে ওঠো দাও মা। ওঠো মা, ওঠো মা, উঠে পড়ো। আমাকে ক্ষমা করে দাও মা, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। কিন্তু মনে রেখো, একজন শাশুড়ি হিসেবে নয়, আমি মায়ের মতো তোমাকে অনেক খাবার বানানো শিখিয়ে দেব। আজকের পর থেকে আমরা দুজনে খুব ভালোভাবে থাকবো আর একটা সুখী পরিবার হয়ে থাকবো। এটা সত্যি যে আজকের যুগে অর্থাৎ ব্যস্ততার এই দৌড়ে নিজেকে ঠিক রাখতে টেকনোলজির সাহায্য নেওয়াটা দরকার, কিন্তু তার সঙ্গে তার অতিরিক্ত ব্যবহারের থেকেও নিজেকে আটকাতে হবে। টিভি সিরিয়ালের প্রতি নেশার কারণে রূপা দেবী নিজের কর্তব্য আর পরিবারের থেকে দূরে যাচ্ছিলেন। শ্বেতা আর রূপা দেবীর এই ছোট ছোট ঝগড়ার কারণে দিলীপ এত বড় একটা স্টেপ নেওয়ার কথা চিন্তা করেছিল। আপনাদের কাছে এটাই প্রার্থনা, সবাই মিলেমিশে থাকুন। বাড়ির ছোট ছোট সমস্যাকে সময় থাকতেই সামলে নিন, সেগুলোকে বাড়তে দেবেন না। আজকে টেকনোলজিতে পূর্ণ এই জীবনে সম্পর্কগুলোকে দূরে না সরিয়ে তার গভীরতাকে বুঝুন, কারণ এই সম্পর্কগুলোই বিপদের সময় আমাদের পাশে থাকে আর আমাদের মনের জোর বাড়ায়। যুগের এই টেকনোলজি আমাদের জীবনকে আরো সহজ করছে, এতে আমাদের অনেক উপকার হচ্ছে, কিন্তু তার সাথে আমাদের সম্পর্কের মধ্যে অনেক দূরত্ব সৃষ্টি করছে। এটা সত্যি যে আমাদের যোগাযোগের মাধ্যম বেড়েছে, কিন্তু কাছের জনের থেকে আমরা দূরে চলে যাচ্ছি। এই জন্য সঠিক সময়ে যদি এটা আটকানো না যায়, সেই দিন দূরে নেই যেদিন কাছের মানুষগুলো অনেক দূরে চলে যাবেন। আজকের যুগে টিভি, মোবাইল আর এই রকম টেকনোলজির সঙ্গে জুড়ে থাকা খুবই প্রয়োজন, কিন্তু তার জন্য একটা নির্দিষ্ট সময় ঠিক করাও দরকার। এই বিষয়টা অনুভব করাও খুব প্রয়োজন যে আপনার পরিবার আপনার সঙ্গে আছে, আর কিছু ছোট ছোট কথা সম্পর্ককে জোড়ে আরো সুন্দর করে তোলে। এরই সাথে আমি সুধা চন্দ্রন আজ বিদায় নিচ্ছি। আবার দেখা হবে একটা নতুন এপিসোডে। ততক্ষণ আপনারা সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন আর দেখতে থাকুন ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।